হ্যালো স্টুডেন্টস, বায়নে নির্মল নিটে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ক্লাস 11 ইউনিট 1 দ্য লিভিং ওয়ার্ল্ড অংশ থেকে আজকে আমরা পড়ব ট্যাক্সোনমি এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক্স। তো ট্যাক্সোনমির এই পার্টে প্রধানত দুটো ক্লাস থাকবে। আজকে মেনলি আমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করব এবং পরের ক্লাসে আমরা ট্যাক্সোনমির ক্যাটাগরি সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব। নিটের সিলেবাসে যেরকম আছে একদম সেইভাবেই আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে এই ট্যাক্সোনমি প্রধানত কাকে বলে। দেখো, পৃথিবীতে যে বিভিন্ন রকমের অর্গানিজম আছে, অন্তত 1.7 মিলিয়ন স্পিসিস অফ অর্গানিজমস পৃথিবীতে থাকে, কিন্তু প্রত্যেকটা স্পিসিস বা অর্গানিজমকে স্টাডি করা একসঙ্গে সম্ভব নয় এবং সেই জন্য তাদেরকে গ্রুপ করে নেওয়া হয় এবং এই গ্রুপিং করার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। ট্যাক্সিস কথার মানে হলো অ্যারেঞ্জমেন্ট, তো ট্যাক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট মানে হলো সজ্জা, অর্থাৎ প্রত্যেকটা অর্গানিজমকে আমরা যে সাজাবো, একটা গ্রুপেতে সাজাবো, তো তাকেই আমরা বলবো অ্যারেঞ্জমেন্ট বা সজ্জা। আর নোমস কথার মানে হলো ল, ঠিক আছে? তার মানে অ্যারেঞ্জমেন্টের যে সজ্জা, তো তাকেই আমরা বলবো ট্যাক্সোনমি, রাইট? আচ্ছা, এবার দেখো, এখানে আরও একটা টার্ম আছে এবং এটা হচ্ছে সিস্টেমেটিক্স। তো সিম্পলি সিস্টেমেটিক্স বলতে আমরা কি বুঝি? সিস্টেমেটিক্স মানে হলো ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন। ট্যাক্সোনমির সঙ্গে যখন আমরা ইভলিউশনকে যখন আমরা ধরবো, তো তখনই তাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন। এইবার এই যে ট্যাক্সোনমি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এপি ডি ক্যান্ডল। তাহলে এপি ডি ক্যান্ডল হলেন প্রথম সায়েন্টিস্ট যিনি ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেন। এপি ডি ক্যান্ডল তার লেখা বই থিওরি এলিমেন্টারি ডি লা বোটানিক গ্রন্থে প্রথম ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেন। সুতরাং তার লেখা বইটার নাম কি? থিওরি এলিমেন্টারি ডি লা বোটানিক, ডি লা বোটানিক। এই গ্রন্থে তিনি প্রথম ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেন এবং ফাদার অফ ট্যাক্সোনমি যিনি, তো তিনি হলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। অনেক সময় আমাদের কনফিউশন হয় যে ক্যারোলাস লিনিয়াস কি কি বই লিখেছিলেন। তাহলে দেখো, এক্ষেত্রে ফাদার অফ ট্যাক্সোনমি মানে ট্যাক্সোনমি বিদ্যার জনক কাকে বলা হচ্ছে? ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস ছিলেন একজন সুইডিশ সায়েন্টিস্ট এবং আগের দিন আমরা দেখছিলাম যে তিনি কিন্তু বাইনোমিয়াল নমেনক্লেচারের বিভিন্ন নিয়মও তিনি দিয়েছিলেন। তো ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। দেখো, ক্যারোলাস লিনিয়াসের কিছু বই আছে যে বইগুলোর নাম কিন্তু মনে রাখাটা অত্যন্ত জরুরি। সুতরাং তিনি যে সমস্ত বই লিখেছিলেন, যেমন তিনি সিস্টেমা নেচারি স্পিসিস প্ল্যান্টেরাম, দেখো তার লেখা বইগুলোর নাম কি তাহলে? সিস্টেমা নেচারি। এটা কিন্তু বিখ্যাত বই এবং সিস্টেমা নেচারি গ্রন্থে তিনি বাইনোমিয়াল নমেনক্লেচারও দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে আছে স্পিসিস প্ল্যান্টেরাম। ক্যারোলাস লিনিয়াসের লেখা বই হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম। এর সাথে সাথে আছে ফিলোজফিয়া বোটানিকা। সুতরাং ফিলোজফিয়া বোটানিকা। তো এই সমস্ত বইগুলো কিন্তু ক্যারোলাস লিনিয়াস লিখেছিলেন এবং এই ক্যারোলাস লিনিয়াস এই সুইডিশ সায়েন্টিস্টকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। তো এবার আমরা মেন জায়গাতে চলে আসবো। তো ট্যাক্সোনমি প্রকৃতপক্ষে আমরা কাকে বলবো? দেখো, পৃথিবীতে অনেক রকমের জীব আছে, যেটা তোমাদের বলছিলাম। পৃথিবীতে অন্তত 1.7 মিলিয়ন স্পিসিস আছে। কত মিলিয়ন স্পিসিস আছে? 1.7 মিলিয়ন স্পিসিস। সো 1.7 মিলিয়ন স্পিসিস অর অর্গানিজমস আমরা পৃথিবীতে দেখতে পাই। তো সমস্ত অর্গানিজমকে কিন্তু স্টাডি করা একসঙ্গে সম্ভব নয়। সো ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল লিভিং অর্গানিজম। সো ইম্পসিবল, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। ইম্পসিবল টু স্টাডি অল লিভিং অর্গানিজম, রাইট? সমস্ত অর্গানিজমকে কিন্তু একসঙ্গে স্টাডি করা সম্ভব নয় এবং সেই জন্যই একটা প্রসেস এক্ষেত্রে ফলো করা হয় এবং সেই প্রসেসটার নামই হলো ক্লাসিফিকেশন। এবং সেই জন্যই ট্যাক্সোনমিতে একটা ডিভাইস ইউজ করা হয় বা একটা ডিভাইস এক্ষেত্রে ইউজ করা হয় এবং সেই ডিভাইসকেই আমরা কি বলবো? সেই ডিভাইসকেই আমরা বলবো ক্লাসিফিকেশন। তো সিম্পলি ক্লাসিফিকেশনকে বলা হয় শ্রেণীবিন্যাস। তাহলে ট্যাক্সোনমির অন্যতম প্রধান টার্গেট যেটা, তো সেটা হলো ক্লাসিফিকেশন। তো আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক এরকম একটা আলমারি আছে, ঠিক আছে? তো এই একটা আলমারি আছে এবং এই আলমারির মধ্যে ধরা যাক অনেক বই আছে।
ঠিক আছে? তাহলে এই আলমারির মধ্যে আমি ধরে নিচ্ছি যে এখানে অনেক সেলফ আছে। তো সেই সেলফের মধ্যে আবার বিভিন্ন রকমের বই আছে। ধরা যাক এরকম একটা সেলফ আছে, এখানে একটা সেলফ আছে, তাহলে এখানে একটা সেলফ আছে, এরকম একটা সেলফ আছে, আবার এখানে একটা সেলফ আছে মানে আলমারিতে তাক আছে, আবার এখানে একটা সেলফ আছে মানে আলমারিতে তাক আছে। ঠিক আছে? এইবার এই যে বই আছে, তাহলে এখানে যে আলমারি আছে, তো সেই আলমারির মধ্যে আমরা দেখছি যে ডিফারেন্ট টাইপের বই আছে। ধরা যাক এই তাকেতে আমরা সায়েন্সের বই রাখছি। ঠিক আছে? এই তাকেতে আমরা সায়েন্সের বই রাখছি। এই তাকে ধরা যাক হিস্ট্রির যে বিভিন্ন বই আছে সেই সমস্ত হিস্ট্রির বই রেখেছি। এখানে আমরা রাখছি জিওগ্রাফির বই, আবার এখানে রাখছি আমরা বেঙ্গলি বই, বিভিন্ন বেঙ্গলি পুস্তক ইত্যাদি, এই সমস্তগুলো গল্প উপন্যাস ইত্যাদি রাখছি। তাহলে যে বই আছে, বুকস আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু পসিবল নয় সমস্ত বইকে একসঙ্গে স্টাডি করা। এবার ধরা যাক সায়েন্সের এই যে সেলফ আছে, তো এই সেলফ থেকে তুমি সায়েন্সের বইগুলো তুমি পড়তে পারবে, তাহলে পড়াটা তোমার অনেকটা ইজি হয়ে যাবে। আবার যারা হিস্ট্রি পড়বে তাদের পড়াটা তুলনামূলকভাবে ইজি হবে, যে জিওগ্রাফি পড়বে এখান থেকে নিয়ে পড়বে, আবার যারা বেঙ্গলি পড়বে এই জায়গা থেকে নিয়ে পড়বে। তাহলে আমরা কিন্তু একটা গ্রুপ যদি আমরা করে নিই, সুতরাং এই গ্রুপ থেকেই আমরা কিন্তু পার্টিকুলার বই কোনটা পড়তে হবে সেটা আমরা সহজেই বুঝতে পারি। তো একেই আমরা জেনারেলি বলবো ক্লাসিফিকেশন। সিমিলারলি এরকম একই ঘটনা কিন্তু এনিম্যাল কিংডমে বা প্ল্যান্ট কিংডমেও করা হয়। তাহলে যে 1.7 মিলিয়ন স্পিসিস আছে, তো তাদেরকে প্রধানত গ্রুপিং করা হয়। সুতরাং ক্লাসিফিকেশন হচ্ছে এমন একটা প্রসেস যেক্ষেত্রে কি করা হচ্ছে, ক্লাসিফিকেশনের মেন টার্গেট যেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ক্লাসিফিকেশনের মেন যে টার্গেট, তো সেটা হচ্ছে গ্রুপড ইন্টু কনভেনিয়েন্ট ক্যাটাগরি। যে সমস্ত 1.7 মিলিয়ন স্পিসিস আছে তাদেরকে গ্রুপ করা হচ্ছে, গ্রুপড ইন্টু কনভেনিয়েন্ট ক্যাটাগরি। তাদেরকে কিসে রাখা হচ্ছে, তাদেরকে কিছু ক্যাটাগরিতে রাখা হচ্ছে। সো গ্রুপড ইন্টু কনভেনিয়েন্ট ক্যাটাগরি। এর সাথে সাথে এই ক্লাসিফিকেশানে এই গ্রুপিংটা কিসের ওপর করা হয়, বেসড অন কিসের ওপর বেস করে, বেসড অন ইজিলি অবজারভেবল ক্যারেক্টার। ইজিলি অবজারভেবল ক্যারেক্টার অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই, তো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়েই প্রধানত তাদেরকে কনভেনিয়েন্ট ক্যাটাগরিতে দেওয়া হয়। এক্ষেত্রে ক্যাটাগরি বলতে এই যে আমি তোমাদের বিভিন্ন সেলফের কথা বললাম, ধরে রাখো এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, সুতরাং এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। তাহলে এই যে বিভিন্ন রকমের অর্গানিজম আছে, তাহলে দেখো বুকস হচ্ছে ডিফারেন্ট টাইপের অর্গানিজম, তো তাদেরকে এবার কনভেনিয়েন্ট ক্যাটাগরিতে প্লেসড করা হচ্ছে। যেমন কিছু বইকে সায়েন্সের প্লেসড করে দিচ্ছে কনভেনিয়েন্ট ক্যাটাগরি, কিছুকে আমরা হিস্ট্রিতে প্লেসড করছি, কিছুকে জিওগ্রাফিতে, কিছুকে বেঙ্গলিকে প্লেসড করে দিচ্ছি। সুতরাং অর্গানিজম ওয়ার্ল্ডে বা লিভিং ওয়ার্ল্ডে কিন্তু এইভাবে ক্লাসিফিকেশন করা হয়, তাদেরকে কনভেনিয়েন্ট ক্যাটাগরিতে যেমন রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে এটা দেখা হয় যে তাদের কোন ক্যারেক্টারগুলো ইজিলি অবজারভেবল ক্যারেক্টার। একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো এরকম ডগস আছে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ডগস, মানে এটা হলো কুকুর। আবার এখানে ধরে রাখো এখানে আছে বিড়ালকে আঁকছি আমি, ঠিক আছে? আবার ধরা যাক এখানে আমরা করছি বিড়াল। ধরা যাক এখানে ক্যাটস আছে, তাহলে ডগস আছে আর ক্যাটস আছে। তো এদেরকে আমরা গ্রুপিং করব। দেখো এখানে আমরা একটা শব্দ ইউজ করেছি, তো সেটা হচ্ছে কনভেনিয়েন্ট ক্যাটাগরি। দেখো তাহলে এখানে কি হবে, এই যে ডগস এবং ক্যাট তারা প্রধানত ম্যামালসের মধ্যে পড়বে, এরা প্রধানত স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী মানে ম্যামালস। এবং এই যে ম্যামালস বলছে ক্যাটস এবং ডগস এই যে ম্যামালসের মধ্যে পড়ছে, এবং এই ম্যামালসকেই আমরা বলবো কনভেনিয়েন্ট ক্যাটাগরি। দেখো এনসিইআরটিতে যে টার্ম আছে সেই প্রত্যেকটা টার্ম কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তো এখানে আমরা যে ম্যামালস দেখছি, এই ম্যামালসকেই আমরা বলছি কনভেনিয়েন্ট ক্যাটাগরি। এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে ইজিলি অবজারভেবল যে সমস্ত ক্যারেক্টার্স আছে, যেমন তাদের এক্সটার্নাল ইয়ার আছে, মানে তাদের বাইরের দিকে কান আছে, সুতরাং তাদের এক্সটার্নাল ইয়ার যেমন আমরা দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে তাদের আমাদের বডি হেয়ার্স, তাদের দেহ প্রধানত বডি প্রধানত হেয়ার বা সারা দেহ লোমেতে ঢাকা থাকে, সুতরাং এগুলোকেই আমরা বলবো ইজিলি অবজারভেবল ক্যারেক্টার। সো দিজ আর ইজিলি অবজারভেবল ক্যারেক্টার। তাহলে ক্লাসিফিকেশনের যে দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, একটি হচ্ছে কনভেনিয়েন্ট ক্যাটাগরি এবং আর একটি হচ্ছে ইজিলি অবজারভেবল ক্যারেক্টার। তো এই দুটো টার্ম নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এর সাথে সাথে তোমাদেরকে বলি এই যে ক্যাটাগরির কিছু তাহলে এক্সাম্পল তোমাদেরকে জানতে হবে। সুতরাং এখানে আমরা যে ধরলাম যে ডগস আছে, তো ডগস হচ্ছে একটা ক্যাটাগরি। আবার দেখো ক্যাটস হচ্ছে ক্যাটাগরি, ডগস ক্যাটস হচ্ছে ক্যাটাগরি।
আবার দেখো যদি আমরা গম গাছ ধরি তাহলে হুইট ক্যাটাগরি, আবার রাইস ক্যাটাগরি, ঠিক আছে, রাইস আবার ক্যাটাগরি, আবার বিভিন্ন রকমের প্ল্যান্টস অ্যানিমেলস, সুতরাং দে আর কনভেনিয়েন্ট ক্যাটাগরি। তো এগুলোকেই আমরা বলবো কনভেনিয়েন্ট ক্যাটাগরি, ঠিক আছে। আবার যদি আমরা এখানে অ্যালসেসিয়ান যদি আমরা ডগ ধরি, ঠিক আছে, যখন আমরা অ্যালসেসিয়ান কুকুরকে ধরবো, সো অ্যালসেসিয়ান যখন আমরা কুকুরকে আমরা যখন ধরবো, অ্যালসেসিয়ানকে যখন আমরা ধরবো, তার মানে অবভিয়াসলি তারা যে ক্যাটাগরির মধ্যে পড়বে তো সেটা কিন্তু ম্যামালস, ঠিক আছে। পরে দেখো এরপরে দুটো টার্ম আমরা খুব ভালোভাবে বুঝবো, একটি হচ্ছে ক্যাটাগরি এবং আর একটা হচ্ছে ট্যাক্সন। সুতরাং এই দুটো টার্ম সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ধরো আমরা যদি বলি যে ক্লাস ম্যামালিয়া, এখানে আমি ধরে নিচ্ছি ক্লাস কি, ক্লাস ম্যামালিয়া। তো এই যে ক্লাস আছে, সুতরাং এই যে আমি ক্লাস লিখছি, এই ক্লাসই কিন্তু ক্যাটাগরি। সুতরাং ক্লাস হচ্ছে কি, ক্লাসকেই আমরা বলবো ক্যাটাগরি, ঠিক আছে। আর এখানে যে আমি ম্যামালস যে লিখেছি, এই ম্যামালসকেই আমরা বলবো ট্যাক্সন। তাহলে ক্লাস হলো ক্যাটাগরি এবং এক্ষেত্রে যে ম্যামালস ধরছি তো সেটাই হচ্ছে ট্যাক্সন। দেখো আরও একটা এক্সাম্পল নেই, ধরা যাক এখানে ধরা হলো ফাইলাম, ফাইলাম মানে পর্ব হচ্ছে কর্ডাটা। তাহলে এই জায়গাতে আমরা দেখছি যে এই যে ফাইলাম আছে তো ফাইলাম হবে ক্যাটাগরি এবং কর্ডাটা কিন্তু ট্যাক্সন। আমি নামটা মনে রাখার সুবিধার জন্য প্রথমত ক্লাস ম্যামালিয়া ধরেছি, তো ক্লাস হলো ক্যাটাগরি এবং ম্যামালিয়া কিন্তু ট্যাক্সন, এবং ট্যাক্সনের যে প্লুরাল ফর্ম তো সেটাই হলো ট্যাক্সা। ট্যাক্সনের প্লুরাল ফর্ম হলো ট্যাক্সা, ঠিক আছে। এরপরে আরও একটা এক্সাম্পল তোমাদেরকে দেবো। দেখো এক্ষেত্রে আরও একটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে এই ক্যাটাগরি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। তো এই ক্যাটাগরি কিন্তু অ্যাবস্ট্রাক্ট টার্ম, এটা কিন্তু মানুষের কল্পনা। এই যে ক্লাস ম্যামালিয়া এটা কিন্তু মানুষের কল্পনা। সুতরাং ক্যাটাগরি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, কিন্তু ট্যাক্সন হলো কংক্রিট বায়োলজিক্যাল অবজেক্ট, এরই কিন্তু রিয়েল এক্সিস্টেন্স আছে। কংক্রিট এটা বায়োলজিক্যাল অবজেক্ট, কংক্রিট বায়োলজিক্যাল অবজেক্ট। তো ট্যাক্সনেরই কিন্তু প্রকৃতপক্ষে অস্তিত্ব আছে। যে কোনো অর্গানিজম তারা কিন্তু 7টা ক্যাটাগরির মধ্যে পড়বে, কিন্তু তাদের এই যে ট্যাক্সন তাদের কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে ফাইলাম হলো একটা ক্যাটাগরি এবং ফাইলাম ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন রকমের ট্যাক্সন থাকতে পারে। যেমন ফাইলাম প্রোটোজোয়া, প্রোটোজোয়া একটা ট্যাক্সন, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, সব বিভিন্ন এইরকম টাইপের ট্যাক্সন থাকতে পারে। সেই জন্যই বলা হচ্ছে যে ট্যাক্সন হলো একটা কংক্রিট বায়োলজিক্যাল অবজেক্ট, বাট ক্যাটাগরি একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। তো আমরা যদি আরও একটা এক্সাম্পল নিই, ধরা যাক পেরিপ্ল্যানেটা আমেরিকানা। সো পেরিপ্ল্যানেটা আমেরিকানা আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে ককরোচের সায়েন্টিফিক নেম বা ককরোচের যে স্পিসিস, তো সেটাই হলো পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তাহলে পেরিপ্ল্যানেটা যেহেতু আমি হাতে লিখছি সেই জন্য অবভিয়াসলি আমরা বাইনোমিয়াল নমেনক্লেচারের নিয়ম জানি যে তাকে সেপারেটলি আন্ডারলাইন করতে হয়। তাহলে এক্ষেত্রে এই যে পেরিপ্ল্যানেটা আছে, এই পেরিপ্ল্যানেটা প্রকৃতপক্ষে জেনাস নেম। তাহলে পেরিপ্ল্যানেটা হচ্ছে জেনাস নেম, আর এখানে যে আমেরিকানা আমরা লিখেছি তো আমেরিকানা হচ্ছে স্পেসিফিক এপিথেট। তাহলে আমেরিকানা হচ্ছে স্পেসিফিক এপিথেট, রাইট। তো এক্ষেত্রে এই যে জিনাস শব্দটা আমি বলছি, তো জিনাস কিন্তু প্রকৃতপক্ষে ক্যাটাগরি। জিনাস যেটা বলছি তো এটাই কিন্তু ক্যাটাগরি। আবার দেখো স্পেসিফিক এপিথেট যেটা বলছি, সুতরাং স্পিসিস, তো এটাই হলো ক্যাটাগরি। আবার এখানে আমরা যদি বলি যে পেরিপ্ল্যানেটা, তাহলে পেরিপ্ল্যানেটা একটা নাম, সুতরাং পেরিপ্ল্যানেটা, তো পেরিপ্ল্যানেটা হলো একটা ট্যাক্সন, পেরিপ্ল্যানেটা হচ্ছে ট্যাক্সন। আবার এখানে আমরা যদি বলছি আমেরিকানা, সো আমেরিকানাও কিন্তু একটি ট্যাক্সন। ওকে, তাহলে এই যে পেরিপ্ল্যানেট এবং আমেরিকানা, দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এদের কিন্তু কিছু অবজারভেবল, ইজিলি অবজারভেবল ক্যারেক্টার আমরা দেখতে পাই। যেমন ককরোচের আমরা জানি যে 3 পেয়ার্স অফ লেগস থাকে, তাদের 3 জোড়া পা থাকে, সুতরাং 3 পেয়ার্স অফ লেগস এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এর সাথে সাথে আমরা এদের কিন্তু অ্যান্টেনা দেখতে পাবো, সুতরাং 2 পেয়ার্স অফ উইংস আমরা দেখতে পাবো। সুতরাং এই যে 2 জোড়া ডানা এবং 3 জোড়া পা দেখতে পাচ্ছি, অ্যান্টেনা দেখতে পাচ্ছি, সো এগুলোই কিন্তু ইজিলি অবজারভেবল ক্যারেক্টার। তো এই ইজিলি অবজারভেবল ক্যারেক্টার দেখে আমরা বলতে পারি যে তারা কোন জেনাসের অন্তর্গত, কোন স্পিসিসের অন্তর্গত। সুতরাং ইজিলি অবজারভেবল ক্যারেক্টারের মধ্য দিয়ে কোনো একটা পার্টিকুলার জীবকে যে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ক্লাসিফিকেশন। দেখো এই যে ক্লাসিফিকেশনের কথা আমরা বলছি, সো ক্লাসিফিকেশন কিন্তু নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস।
ক্লাসিফিকেশন নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস, এটা কিন্তু একটা স্টেপেই যদি আমরা করে দিই সেইভাবে কিন্তু ক্লাসিফিকেশন করা হয় না। সো দিস ইজ নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশানে কিছু হায়ারার্কি অফ স্টেপ ফলো করা হয়। সো ফলো হায়ারার্কি অফ স্টেপস, হায়ারার্কি অফ স্টেপস। তাহলে এই যে প্রত্যেকটা যে স্টেপ আমরা ধরছি এবং এই প্রত্যেকটা স্টেপকেই আমরা বলছি র্যাঙ্ক অর ক্যাটাগরি। তো প্রত্যেকটা স্টেপকেই আমরা কি বলবো? র্যাঙ্ক অর ক্যাটাগরি। তাহলে কোনো একটা অর্গানিজমকে ক্লাসিফিকেশন করতে গেলে বা তার সিস্টেমেটিক পজিশন আমরা যদি জানতে চাই, তাহলে বা তার সিস্টেমেটিক পজিশন যদি সঠিকভাবে নির্ণয় করতে হয়, তাহলে অবশ্যই কিছু হায়ারার্কিয়াল স্টেপ ফলো করতে হয়। তার মানে ওই অর্গানিজমকে ধীরে ধীরে ক্যাটাগরির মধ্যে তাকে কিন্তু ইনক্লুড করতে হয়। সেজন্যই বলা হচ্ছে এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেপ প্রসেস নয়। ক্লাসিফিকেশনে হায়ারার্কি অফ স্টেপ প্রধানত ফলো করা হয়, এবং যে হায়ারার্কি অফ স্টেপ প্রধানত ফলো করা হয় তো তাকেই আমরা বলবো ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো একেই বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। সো দিস ইজ কল্ড ট্যাক্সোনমিক হায়ারার্কি। আমি এক্সাম্পল হিসাবে যেমন আমি ধরেছি এখানে পেরিপ্ল্যানেটা আমেরিকানার ব্যাপার আমি ধরেছি, তাহলে পেরিপ্ল্যানেটা আমেরিকানাকে যদি আমরা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে প্লেস করি, দেখো তাহলে এক্ষেত্রে যে ক্যাটাগরি ধরে রাখো এটা হচ্ছে কিংডম। সো কিংডম একটা ক্যাটাগরি, তার মানে অবভিয়াসলি কোন কিংডমের মধ্যে পেরিপ্ল্যানেটা পড়বে? পেরিপ্ল্যানেটা অবভিয়াসলি এনিম্যাল কিংডমের মধ্যে পড়বে, এটা কিন্তু প্ল্যান্ট নয়। সো এনিম্যাল কিংডম। আবার দেখো এর যে ফাইলাম আছে, তো ফাইলাম কি হবে? ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, তাহলে এটা সন্ধিপদী পর্বের প্রাণী। তাহলে দেখো আমরা কি করছি এক্ষেত্রে, আমরা এই পেরিপ্ল্যানেটাকে প্রধানত এই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে যে ট্যাক্সন আছে তো তার মধ্যে আমরা এটাকে প্লেসড করছি। সো দিস ইজ কল্ড ক্লাসিফিকেশন, এবং এটাই প্রকৃতপক্ষে ট্যাক্সোনমির মেন প্রসেস। কোনো একটা অর্গানিজম তার সিস্টেমেটিক পজিশন জানার চেষ্টা করা, তো এটাই কিন্তু ট্যাক্সোনমিতে জেনারেলি করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এর যদি ক্লাস আমরা ধরি, পেরিপ্ল্যানেটা আমেরিকানার ক্লাস যদি আমরা ধরি, তাহলে ক্লাস কি হবে? ক্লাস অবভিয়াসলি এক্ষেত্রে ইনসেক্টটা, ঠিক আছে। আবার এর যদি জেনাস আমরা যদি ধরি, সুতরাং এর জেনাস তাহলে কি দেখলাম? জেনাস হচ্ছে পেরিপ্ল্যানেটা, সুতরাং জেনাস হলো পেরিপ্ল্যানেটা। আবার এক্ষেত্রে স্পিসিস হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, ঠিক আছে। তাহলে স্পিসিস কি হচ্ছে? পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তাহলে কোনো একটা পার্টিকুলার অর্গানিজমকে এই যে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে প্লেসড করা হয় এবং একেই আমরা বলবো সিস্টেমেটিক পজিশন। সুতরাং ট্যাক্সোনমিতে প্রধানত এটাই করা হয়, কোনো অর্গানিজমের সিস্টেমেটিক পজিশন কি সেটা জানা হয় বা জানার চেষ্টা করা হয়, বা সায়েন্টিস্টরা এটা কোনো একটা অর্গানিজমকে এইভাবে এনিম্যাল অথবা প্ল্যান্ট কিংডমে তাকে প্লেসড করেন। সুতরাং আমরা দেখলাম যে ক্লাসিফিকেশনে প্রধানত কিছু স্টেপ ফলো করা হয়, এবং যে সমস্ত স্টেপ বা র্যাঙ্ক, তো সেই র্যাঙ্কগুলোকেই আমরা বলবো ক্যাটাগরি। এবার আরও একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। ধরা যাক আমরা যদি বইয়ের যেমন আমি এক্সাম্পল নিয়েছিলাম, সুতরাং এক্ষেত্রে ধরা যাক বুক আছে, ঠিক আছে। তাহলে বই, এবং তার সঙ্গে সঙ্গে ধরা যাক এখানে এক্সারসাইজ বুক আছে, মানে বই আর হচ্ছে খাতা, ঠিক আছে। তাহলে স্টাডি মেটেরিয়ালস, বই এবং খাতা, এই দুটো হচ্ছে স্টাডি মেটেরিয়ালস। তো স্টাডি মেটেরিয়ালস যখন বই থাকবে, সব বইগুলোকে, যত বই আছে তাদেরকে আমরা আলাদা আলমারির তাকে রাখলাম, আবার যেগুলো খাতা আছে তাকে আমরা আলাদা ডেস্কের মধ্যে রাখলাম। বিষয়টা কীরকম হয় দেখো, এক্ষেত্রে ধরা যাক যত বই আছে তো বইগুলোকে আমরা একটা আলাদা আলমারির খাপের মধ্যে রেখে দিলাম। সুতরাং এখানে রাখছি বই, তাহলে এখানে কাকে রাখছি? এখানে বই রাখছি, আর একটা আলাদা মানে বক্সের মধ্যে আমরা এখানে খাতাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। আলাদা বক্সের মধ্যে আমরা খাতাকে রেখে দিচ্ছি, এক্সারসাইজ বুককে আমরা আলাদা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে ক্লাসিফিকেশন। আবার দেখো এই যে বই আছে, এই বইকে যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন কিছু বই আছে সায়েন্সের বই, আবার কিছু বই আছে আর্টসের বই। সুতরাং এক্ষেত্রে ধরে নিচ্ছি যে কিছু বই সায়েন্সের বই আছে আর কিছু বই আর্টসের বই আছে। দেখো এক্ষেত্রে ধরে নিই কিছু বই আছে সায়েন্সের বই, তাহলে সায়েন্সের বইগুলোকে আবার আলাদা গ্রুপে রাখছি। আবার যেগুলো আর্টসের বই আছে তো আর্টসের বইগুলোকে আবার আমরা আলাদা গ্রুপে রাখছি, রাইট। সুতরাং এখানে আছে বই যেগুলো আছে সেগুলো সায়েন্সের বই আবার আর্টসের বই। সুতরাং এক্ষেত্রে
এই যে বুক যেটা আছে এটা প্রধানত একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং সেই ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন রকমের বই আছে। আবার এই যে সায়েন্স যেটা একটা ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরির মধ্যে আবার বিভিন্ন রকমের বই আছে, ফিজিক্স বই হতে পারে, কেমিস্ট্রি বই হতে পারে, বায়োলজি বই হতে পারে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোই হচ্ছে ট্যাক্সন, তাকে পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে প্লেসড করা হচ্ছে। আবার আর্টসের যে বই আছে সেটা বেঙ্গলি হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে। তো আর্টস হচ্ছে প্রধানত ক্যাটাগরি এবং তার মধ্যে আমরা এই যে বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি বই রাখছি, তো এগুলোকেই আমরা বলবো ট্যাক্সন। সিমিলারলি পৃথিবীতে যত অর্গানিজমস আছে তাদেরকে যদি আমরা বুক ধরি, বই ধরি, তাহলে এইভাবে ধীরে ধীরে তাদের হায়ারার্কিয়াল সিস্টেম প্রধানত তাদেরকে আমরা বিন্যস্ত করতে পারি এবং এটাই কিন্তু ট্যাক্সোনমির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস, বা একেই আমরা প্রধানত বলবো ক্লাসিফিকেশন। তো এক্ষেত্রে এই যে র্যাঙ্ক অর ক্যাটাগরি যেগুলো বললাম, তো এই র্যাঙ্ক অর ক্যাটাগরি প্রধানত ট্যাক্সোনমিতে 7টা অব্লিগেট ক্যাটাগরি থাকে, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দেয়ার আর 7 অব্লিগেট ক্যাটাগরি, দেয়ার আর 7 অব্লিগেট ক্যাটাগরি। কতগুলো অব্লিগেট ক্যাটাগরি থাকবে, কোনটা অব্লিগেট ক্যাটাগরি এবং কোনটা বেসিক ক্যাটাগরি সেগুলো আমাদেরকে জানতে হবে। সুতরাং 7 অব্লিগেট ক্যাটাগরি আমরা ট্যাক্সোনমিতে দেখতে পাই। এই 7 অব্লিগেট ক্যাটাগরি আমি পরপর লিখবো। তাহলে কতগুলো অব্লিগেট ক্যাটাগরি আমরা দেখলাম? 7টি। তো এই 7 যে অব্লিগেট ক্যাটাগরি আছে, ধরা যাক প্রথম যে ক্যাটাগরি আছে 1 নাম্বার কিংডম, তারপরে যেটা আছে কিংডমের পরে আছে এখানে ধরে রাখো ফাইলাম, কিংডম, ফাইলাম। তারপরে আছে এখানে ক্লাস, 7টা ক্যাটাগরি আমরা ধরছি, কিংডম, ফাইলাম, এখানে হচ্ছে ক্লাস। তারপরে যেটা আছে সেটা ধরে রাখো এখানে অর্ডার, কিংডম, ফাইলাম, ক্লাস। তারপরে কি আছে? তারপরে হচ্ছে অর্ডার। এরপরে যে ক্যাটাগরি আছে তার নাম হচ্ছে ফ্যামিলি, সুতরাং তারপরে যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ফ্যামিলি। নেক্সট যে ক্যাটাগরি আছে তো তার নাম হচ্ছে জেনাস, ফ্যামিলি, জেনাস। এবং লাস্ট যে ক্যাটাগরি আছে, সো লাস্ট ক্যাটাগরিকে আমরা বলবো স্পিসিস। তাহলে ট্যাক্সোনমিতে মোট আমরা 7টি অব্লিগেট ক্যাটাগরি দেখতে পাই। এবার পরপর এই সমস্ত ক্যাটাগরিগুলো লিখছে। দেখো প্রথম যে ক্যাটাগরি আছে তো সেটা হচ্ছে কিংডম, ঠিক আছে? প্রথম যে ক্যাটাগরি আছে তো সেটা হচ্ছে কিংডম। কিংডমের পরে যে ক্যাটাগরি আছে তো তাকেই আমরা বলবো ফাইলাম। এনিম্যালদের ক্ষেত্রে ফাইলাম ধরা হয়, আর প্ল্যান্টের ক্ষেত্রে তো সেটাকে ধরা হয় ডিভিশন। তাহলে কিংডমের পর ফাইলাম আর ডিভিশন। এরপরে যে ক্যাটাগরি থাকবে তো তার নাম হচ্ছে ক্লাস। তারপরে যে ক্যাটাগরি থাকবে তো সেটা হচ্ছে অর্ডার। তারপরে যে ক্যাটাগরি থাকবে তো সেটাকে আমরা বলবো ফ্যামিলি। তারপরে যে ক্যাটাগরি থাকবে তো সেটা হচ্ছে জিনাস। এবং সবশেষে যে ক্যাটাগরি থাকবে তো সেটাই হচ্ছে স্পিসিস। তাহলে মোট 7টা যে ক্যাটাগরি, তো এইগুলোকেই আমরা বলবো অব্লিগেট ক্যাটাগরি। তো এই ক্ষেত্রে তাহলে আমরা যে ইনফরমেশন পাচ্ছি, দেখো কিংডম, তো কিংডম কিন্তু হাইয়েস্ট ক্যাটাগরি। দেখো কিংডম তাহলে কি? কিংডম কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এটা হচ্ছে হাইয়েস্ট ক্যাটাগরি। ট্যাক্সোনমিক হায়ারার্কির সর্বোচ্চ যে ক্যাটাগরি তো সেটাই হচ্ছে কিংডম। আর স্পিসিস কিন্তু একদম লোয়েস্ট ক্যাটাগরি। তাহলে স্পিসিস একদম লোয়েস্ট ক্যাটাগরি, মানে সর্বনিম্ন যে ক্যাটাগরি তো সেটাই হলো স্পিসিস। এখন যদি আমরা হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে নামি, এখন এই যে ক্যাটাগরি আছে দেখো, আমরা যদি হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে এখানে নামি, সুতরাং এইভাবে আমরা নামছি। হাইয়েস্ট থেকে আমরা লোয়েস্টের দিকে যদি আমরা নামি তখন কি হবে? এবং আরও একটা আছে, দেখো লোয়েস্ট থেকে যদি আমরা হাইয়েস্টের দিকে যাই এবং তখন কি হবে, ঠিক আছে? সুতরাং এই দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে। দেখো যখন ট্যাক্সোনমিক হায়ারার্কির আমরা হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে যখন আমরা নামবো তখন নাম্বার অফ কমন ক্যারেক্টার উইল ইনক্রিজ। সুতরাং এক্ষেত্রে নাম্বার অফ কমন ক্যারেক্টার মানে যত আমরা নিচের দিকে নামবো তত সিমিলারিটি বাড়বে। নাম্বার অফ কমন ক্যারেক্টার এক্ষেত্রে সিমিলারিটি বাড়ছে, নাম্বার অফ কমন ক্যারেক্টার এক্ষেত্রে ইনক্রিজ করবে। তার মানে এই যে অর্ডার তো সেটাকেই আমরা বলবো ডিসেন্ডিং অর্ডার। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যত আমরা ডিসেন্ডিং অর্ডারে যখন আমরা নামবো তখন সিমিলারিটি বা নাম্বার অফ কমন ক্যারেক্টারের ক্ষেত্রে ইনক্রিজ করবে। আবার দেখো যখন আমরা লোয়েস্ট ক্যাটাগরি থেকে হাইয়েস্ট ক্যাটাগরিতে যাব তখন নাম্বার অফ কমন ক্যারেক্টার, সো নাম্বার অফ কমন ক্যারেক্টার মানে তত অর্গানিজমসের মধ্যে সিমিলারিটি কমবে। নাম্বার অফ কমন ক্যারেক্টারের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ডিক্রিজ করবে। তার মানে যখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যাব তখন সিমিলার ক্যারেক্টার এক্ষেত্রে ডিক্রিজ করবে, রাইট? তো এই যে 7টি ক্যাটাগরি একেই আমরা বলবো 7 অব্লিগেট ক্যাটাগরি।
এবার দেখো এই ক্যাটাগরির কথা কিন্তু প্রথম বলেছিলেন যে বিজ্ঞানী, প্রথমেই তোমাদেরকে বলেছি যে ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। সুতরাং 1758-এ 1758 সালে লিনিয়াস তার লেখা বই সিস্টেমা নেচারিতে, তিনি যে বই লিখেছিলেন তো সেই বইটার নাম হচ্ছে সিস্টেমা নেচারি, এবং এই সিস্টেমা নেচারি গ্রন্থে তিনি প্রথম ট্যাক্সোনমিক হায়ারার্কির কথা বললেন। সুতরাং এই যে হায়ারার্কি তো তাকেই বলা হয় লিনিয়ান হায়ারার্কি, লিনিয়ান হায়ারার্কি। তো এক্ষেত্রে কিন্তু তিনি 7টা ক্যাটাগরির কথা বলেননি, এক্ষেত্রে তিনি 5টা ক্যাটাগরির কথা বলেছিলেন। কতগুলো ক্যাটাগরির কথা বলেছিলেন? 5টা ক্যাটাগরি। এটা অনেকেই জানে না, তোমাদের ইনফরমেশন দিয়ে দিই। এনসিইআরটিতে যদিও নেই, কিন্তু তবু এটা একটু জেনে রাখা দরকার। দেখো লিনিয়াস প্রধানত যে সমস্ত হায়ারার্কিগুলোর কথা বলেছিলেন, এক্ষেত্রে ক্লাস, তো লিনিয়াস এটা ক্লাসের কথা বলেছিলেন, তার সঙ্গে সঙ্গে অর্ডার, এর সাথে সাথে জিনাস, এবং তার সঙ্গে সঙ্গে স্পিসিস, এবং স্পিসিসের নিচে তিনি আরও একটা ক্যাটাগরির কথা বলেছিলেন, এবং সেই ক্যাটাগরিকে বলা হচ্ছে ভ্যারাইটি। তাহলে লিনিয়াস মোট 5টা ক্যাটাগরির কথা বলেছিলেন। প্রথম ক্যাটাগরি হচ্ছে ক্লাস 1 নাম্বার, অর্ডার হচ্ছে 2 নাম্বার, জেনাস হচ্ছে 3 নাম্বার, স্পিসিস হচ্ছে 4 নাম্বার, আর 5 নাম্বার ভ্যারাইটি। কিন্তু পরবর্তীকালে দুটো অ্যাডিশনাল ক্যাটাগরি যুক্ত হলো, এই যে ফাইলাম, তো ফাইলাম ক্যাটাগরি কিন্তু এই লিনিয়ান হায়ারার্কির সঙ্গে যুক্ত করেছিলেন যে বিজ্ঞানী, তো তার নাম হচ্ছে আর্নেস্ট হেকেল। সুতরাং আর্নেস্ট হেকেল এই ফাইলাম ক্যাটাগরিকে কিন্তু লিনিয়ান হায়ারার্কির সঙ্গে যুক্ত করেন আর্নেস্ট হেকেল। এর সাথে সাথে দেখো এখানে লিনিয়াসের সঙ্গে নেই কিন্তু ফ্যামিলি, তো ফ্যামিলিকে অ্যাড করেছিলেন যে বিজ্ঞানী, তো তার নাম হচ্ছে বুটসলি, বুটসচিল, রাইট। তো এইভাবেই প্রধানত ট্যাক্সোনমিক হায়ারার্কির ডেভেলপমেন্ট হয়। এবং এই যে 6টা ক্যাটাগরি আছে কিংডমকে বাদ দিয়ে, ফ্রম ফাইলাম থেকে স্পিসিস পর্যন্ত 6 ক্যাটাগরি। দেখো 7টা যে ক্যাটাগরি তো তাকে আমরা বলছি অব্লিগেট ক্যাটাগরি, যখন আমরা কিংডমকে ধরছি এবং স্পিসিসে গিয়ে শেষ হচ্ছে তো তাকেই আমরা বলবো অব্লিগেট ক্যাটাগরি। কিন্তু 6 ক্যাটাগরি হচ্ছে বেসিক ক্যাটাগরি, 6টা ক্যাটাগরি হচ্ছে বেসিক ক্যাটাগরি, কিন্তু 6টা ক্যাটাগরিকে আমরা বলবো বেসিক ক্যাটাগরি। সো 6 ক্যাটাগরি হচ্ছে বেসিক ক্যাটাগরি, এবং সেই বেসিক ক্যাটাগরি কোথা থেকে শুরু হবে? ফাইলাম টু স্পিসিস। তাহলে ফাইলাম থেকে স্পিসিস পর্যন্ত যে 6টি ক্যাটাগরি, তো এই 6টি ক্যাটাগরিকেই আমরা বলবো বেসিক ক্যাটাগরি, রাইট। সুতরাং এগুলো হচ্ছে কনসেপ্ট। তাহলে এখনো পর্যন্ত যে বিষয়গুলো আমরা পড়লাম সেটা একটু তোমাদেরকে বলি। দেখো এক্ষেত্রে ট্যাক্সোনমি মানে, ট্যাক্সিস কথার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর নোমাস মানে ল, মানে যে নিয়মের ভিত্তিতে প্রধানত পৃথিবীতে যে 1.7 মিলিয়ন স্পিসিস আছে তাদেরকে সাজানো হয়, তো তাকেই আমরা বলবো ট্যাক্সোনমি। আর ট্যাক্সোনমির সঙ্গে যখন ইভলিউশনকে যোগ করা হয় তো তখনই তাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। এপিডি ক্যান্ডল প্রথম এই ট্যাক্সোনমি শব্দটা তার থিওরি এলিমেন্টারি ডিলা বোটানিক গ্রন্থে ব্যবহার করেছিলেন, এবং ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, তার লেখা বইগুলো একটু মাথায় রাখবে। এবং ট্যাক্সোনমির অন্যতম গুরুত্বপূর্ণ যে ব্যাপার বা ট্যাক্সোনমি প্রধানত যেটা নিয়ে ডিল করে সেটাই ক্লাসিফিকেশন। এবং ক্লাসিফিকেশন মানে কি, যে কোনো কিছুকে বা লিভিং অর্গানিজমকে যখন আমরা কনভেনিয়েন্ট ক্যাটাগরিতে ফেলছি, তো কনভেনিয়েন্ট ক্যাটাগরি বলতে এক্ষেত্রে যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, তো এগুলোতে ফেলছি, তো এগুলোকেই আমরা বলবো ক্লাসিফিকেশন। এই প্রসেসকে কিসের সাহায্যে? ইজিলি অবজারভেবল ক্যারেক্টার, তাদের ক্যারেক্টার দেখে প্রধানত এটা করা হয়। যেমন এখানে আমরা ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে ট্যাক্সন সম্পর্কে একটু আইডিয়া নিলাম, পেরিপ্ল্যানেট আমেরিকানারও আমরা উদাহরণ দিয়ে দেখলাম। এর সাথে সাথে ক্লাসিফিকেশনের যেটা মেন টার্গেট হচ্ছে কোনো একটা অর্গানিজমকে, সেটা প্ল্যান্ট হতে পারে, সেটা অ্যানিম্যাল হতে পারে, তার সিস্টেমেটিক পজিশন কি সেটাকে ঠিক করা, তো এটাই প্রধানত ট্যাক্সোনমির অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট। এর সাথে সাথে আমরা দেখলাম যে কোনো কিছুকে যে এই ক্যাটাগরির মধ্যে প্লেসড করা হচ্ছে, তো সেই ক্যাটাগরি কতগুলো হতে পারে, অর্থাৎ ক্যাটাগরি প্রধানত 7টি হতে পারে, এবং এই 7টি ক্যাটাগরিকে বলে অব্লিগেট ক্যাটাগরি। এবং ফাইলাম থেকে স্পিসিস পর্যন্ত যে ক্যাটাগরি, তো তাকেই আমরা বলবো বেসিক ক্যাটাগরি। ঠিক আছে, আচ্ছা এবার আরও কিছু আমরা বিষয় আমরা দেখব। আজকে জাস্ট আমরা ট্যাক্সোনমিটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝবো, এবং পরের দিন এই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি অর্থাৎ কিংডম কাকে বলে, ফাইলাম, ক্লাস ইত্যাদি পরের দিন আমরা দেখব। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো আমি বিশাল যাত্রা করে নাটক করে আমি কিন্তু পড়াতে পারি না, আমি যেভাবে পড়াই আমি এইভাবেই পড়াই, এবং তার সঙ্গে সঙ্গে এফেক্টিভলি আমি পড়ানোর চেষ্টা করি যাতে তোমাদের কাজে লাগবে। কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাগুলো প্রধানত স্টুডেন্টসদের মধ্যে কনফিউশন হয়, তো সেই সমস্ত জায়গাগুলো আমি তোমাদেরকে বলবো, এবং যেগুলো ইম্পর্টেন্ট তো সেগুলোও তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। খুব ভালো করে সেগুলো পড়বে এবং দেখবে যে
এনসিইআরটি কিন্তু তোমাদের অতটা অসুবিধা হবে না। এনসিইআরটি যে বায়োলজি বই অ্যাপারেন্টলি দেখলে মনে হয় ছোট, তুমি যদি বোর্ডের বইয়ের সঙ্গে কম্পেয়ার করো তাহলে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যে খুব কম পড়তে হবে, কিন্তু সেরকম নয়। অ্যাকচুয়ালি এনসিইআরটি বইতে অনেক কিছু বিষয় দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালোভাবে বুঝতে হবে এবং এরকম সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ট্যাক্সোনমি তাহলে কাকে বলে। দেখো, বলা হচ্ছে যে অল অর্গানিজম, সমস্ত অর্গানিজম নিড টু বি ক্লাসিফাইড, সমস্ত অর্গানিজমকে নিড টু বি ক্লাসিফাইড, তাদেরকে কিন্তু শ্রেণী বিন্যাস করতে হবে, নিড টু বি ক্লাসিফাইড, তাদেরকে ক্লাসিফিকেশন করতে হবে, অর প্লেসড, অথবা প্লেস করতে হবে কোথায়, তাদেরকে ক্লাসিফিকেশন করতে হবে অথবা তাদেরকে প্লেসড করতে হবে ইনটু ভেরিয়াস ট্যাক্সা। তাহলে কোথায় প্লেস করতে হবে? ট্যাক্সা অর ক্যাটাগরিতে তাদেরকে কিন্তু প্লেসড করতে হবে। যেমন এক্ষেত্রে ক্যাট এবং ডগ বললাম, তো ক্যাট আর ডগকে কোথায় প্লেসড করা হচ্ছে? ম্যামালসে বা ট্যাক্সাতে। সুতরাং ক্লাস, তাহলে যখন আমরা ম্যামালস ধরছি তখন সেটাকে আমরা ধরছি যে ক্লাস। তাহলে এই যে ট্যাক্সাতে অর্গানিজমকে প্লেসড করা হচ্ছে, এটাই প্রকৃতপক্ষে ট্যাক্সোনমি। দুইভাবে করতে পারি। দেখো, কোনো একজন ট্যাক্সোনমিস্ট যখন কোনো অর্গানিজমকে স্টাডি করতে যাবেন তখন তিনি দুইভাবে কোনো অর্গানিজমকে তিনি স্টাডি করবেন। তো ট্যাক্সোনমি মানেই তো কোনো একটা পার্টিকুলার অর্গানিজম তার পজিশন জানা লিভিং ওয়ার্ল্ডে, তো সেটাই তো ট্যাক্সোনমি। তাহলে এই ট্যাক্সোনমি প্রধানত দুই ধরনের হতে পারে, একটি হলো কনভেনশনাল ট্যাক্সোনমি, একটি হচ্ছে কনভেনশনাল ট্যাক্সোনমি। কনভেনশনাল ট্যাক্সোনমি মানে সিম্পল যে প্রসেস, ট্যাক্সোনমির যে প্রসেস, তো সেটাই হলো কনভেনশনাল ট্যাক্সোনমি। এবং আরও এক রকমের যে ট্যাক্সোনমি আছে সেটা তুলনামূলকভাবে মডার্ন ট্যাক্সোনমি। সুতরাং ট্যাক্সোনমি প্রধানত দুই ধরনের, একটা কনভেনশনাল ট্যাক্সোনমি এবং আরও একটা মডার্ন ট্যাক্সোনমি। আগে কনভেনশনাল ট্যাক্সোনমির কথা বলি। ধরো যাক তুমি কোনো একটা ফরেস্টে গেছো এবং ফরেস্টে গিয়ে তুমি একটা নতুন কোনো স্পিসিসকে তুমি পেয়েছো, তাহলে কিভাবে তুমি তার সিস্টেমেটিক পজিশন নির্ধারণ করবে, সেটাই প্রধানত কনভেনশনাল ট্যাক্সোনমির সাহায্যে আমরা করতে পারি। আর মডার্ন ট্যাক্সোনমিতে প্রধানত কিসের ওপর বেশ করে আছে মডার্ন ট্যাক্সোনমি? দেখো, মডার্ন ট্যাক্সোনমি বেসড অন অর্থাৎ ক্লাসিফিকেশন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে প্রধানত করা হয়। ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল মানে হচ্ছে অ্যানাটমি, কোনো একটা জীবের ভিতরে কি আছে, তার সেল কেমন আছে, তার বিভিন্ন অর্গ্যান কেমন আছে, তো অ্যানাটমি যেমন দেখা হয় অর্গানিজমসের, তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল স্ট্রাকচার দেখা হয়, তার সঙ্গে সঙ্গে কি এক্সটার্নাল স্ট্রাকচার, কোনো একটা জীবকে বাইরে থেকে কেমন দেখতে লাগছে, তো সেটাই কিন্তু তার মরফোলজি, তো এটাকেই আমরা বলবো এক্সটার্নাল স্ট্রাকচার। তো মডার্ন ট্যাক্সোনমিতে যখন কোনো অর্গানিজমসের ক্লাসিফিকেশন করা হয় তখন তার যেমন ইন্টারনাল স্ট্রাকচার বা অ্যানাটমি যেমন দেখা হয়, এক্সটার্নাল স্ট্রাকচার দেখা হয় এবং তার সঙ্গে সঙ্গে দেখা হয় C+D+E। সি মানে কি? এক্ষেত্রে সি মানে কি? সি মানে হচ্ছে তার সেল স্ট্রাকচার। কোনটা দেখা হবে? তার সেল স্ট্রাকচার দেখা হবে। সুতরাং সেটা প্রোক্যারিওটস নাকি ইউক্যারিওটস সেটা যেমন দেখা হবে সেল স্ট্রাকচার। এর সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টাল প্রসেস অর্থাৎ সেটা প্রোটোস্টোমিয়া নাকি ডিউটারোস্টোমিয়া নাকি কেমন ধরনের অর্গানিজম, তো সেই ডেভেলপমেন্টাল প্রসেস স্টাডি করা হয়। এর সঙ্গে সঙ্গে তার ইকোলজিক্যাল ইনফরমেশনও নেওয়া হয়। তো মডার্ন ট্যাক্সোনমি তুলনামূলকভাবে অনেক ব্রড, সুতরাং ইকোলজিক্যাল ইনফরমেশনও কিন্তু নেওয়া হয় মডার্ন ট্যাক্সোনমিতে। তো আমরা দেখব কনভেনশনাল বা প্রচলিত যে ট্যাক্সোনমি, তো সেই প্রচলিত ট্যাক্সোনমি কিছু বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। কিভাবে মনে রাখবে? সিজন। কিভাবে মনে রাখবে? সিজন। তো প্রথম যেটা আছে তো সেটাই হচ্ছে ক্যারেক্টারাইজেশন। তাহলে কনভেনশনাল ট্যাক্সোনমি যে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, প্রথম যেটা আছে তো সেটাই হচ্ছে ক্যারেক্টারাইজেশন। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফিকেশন। প্রথম তাহলে আমরা দেখছি যে ক্যারেক্টারাইজেশন, সেকেন্ড হচ্ছে আইডেন্টিফিকেশন। থার্ড যেটা তো সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। আর ক্লাসিফিকেশন করার পরে তারপরে যে কাজটা করা হবে ফোর্থ, তো সেটাই হচ্ছে নমেনক্লেচার, মানে তাকে নাম দিতে হবে। ঠিক আছে, এবার ধরা যাক তুমি একজন বায়োলজিস্ট এবং বায়োলজিস্ট হয়ে তুমি কোনো একটা ফরেস্টে গেছো। তো ফরেস্টে গিয়ে এবার তুমি বিভিন্ন অর্গানিজমসকে তুমি স্টাডি করছো। তুমি দেখলে যে এরকম একটা অর্গানিজমস আছে, সুতরাং তার হেড আছে, এখানে তার থোরাক্স আছে,
তার হেড আছে, তার থোরাক্স আছে, তার সঙ্গে সঙ্গে এখানে তার অ্যাবডোমেন আছে। হেড আছে, থোরাক্স আছে, এইভাবে তার অ্যাবডোমেন আছে, রাইট? হেড, থোরাক্স, অ্যাবডোমেন ইত্যাদি এগুলো আমরা দেখতে পাচ্ছি তার আছে। এর সাথে সাথে এখানে তার উইংস আছে। এখানে তার কি আছে? এখানে তার উইংসও আছে। হেড, থোরাক্স, অ্যাবডোমেন, উইংস এবং তার অ্যান্টেনাও আছে। তো এরকম একটা অর্গানিজমসকে তুমি দেখতে পেলে কোথায়? তুমি কোনো একটা ফরেস্টে গেলে এবং সেই ফরেস্টে গিয়ে এরকম একটা অর্গানিজমসকে তুমি দেখতে পেলে। অ্যাজ এ ট্যাক্সোনমিস্ট হিসাবে তাহলে তুমি প্রথমে কি করবে? প্রথম যে কাজটা যেটা হবে তো সেটাই হচ্ছে ক্যারেক্টারাইজেশন। দেখো ক্যারেক্টারাইজেশন কাকে বলে? কনভেনশনাল ট্যাক্সোনমিতে তাহলে ক্যারেক্টারাইজেশন বলতে আমরা কি বুঝি? দেখো এক্ষেত্রে সমস্ত ক্যারেক্টার অফ দিস অর্গানিজম দেখতে হবে। যেমন এখানে স্টাডি অল ক্যারেক্টার্স, স্টাডি অল ক্যারেক্টার্স। তাহলে এই অর্গানিজমের যত ক্যারেক্টার আছে তো সমস্ত ক্যারেক্টার্স আমরা এক্ষেত্রে দেখছি। যেমন ধরে দেখ তার এক্সোস্কেলিটন, তুমি দেখলে তার যে এক্সোস্কেলিটন বা বহিক কঙ্কাল এটা প্রথমত কাইটিন দিয়ে তৈরি। তার সঙ্গে সঙ্গে তার মধ্যে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস দেখতে পাচ্ছি, যে পাগুলো সেগুলো প্রধানত জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, যে পাগুলো আছে সেই পায়েতে সেগমেন্ট থাকে এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যান্টেনা থাকে। সুতরাং এই যে স্টাডি করছো তো এটাকেই আমরা বলবো ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন করার পরে এরপরে যে ঘটনাটা ঘটবে তো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তাহলে যখন তুমি ক্যারেক্টার দেখলে, দেখার পরেই তোমার মনে হবে যে এই অর্গানিজমটা আমাদের কোনো চেনা অর্গানিজম বা কোনো চেনা স্পিসিসের সঙ্গে তার মিল আছে কিনা। সুতরাং এক্ষেত্রে বলা হচ্ছে ফাইন্ড আউট হুইচ অর্গানিজম ইজ দিস। সো ফাইন্ড আউট হুইচ টাইপ অফ অর্গানিজম। এবার তুমি খোঁজো এটা কোন টাইপের অর্গানিজম, হুইচ টাইপ অফ অর্গানিজম, রাইট? কোন ধরনের অর্গানিজম এবার আমাদেরকে খুঁজতে হবে। তো এক্ষেত্রে তুমি অ্যানালাইসিস করলে এবং অ্যানালাইসিস করে তুমি দেখলে যে এটা হচ্ছে ইনসেক্টের মতো। সুতরাং এর তুমি মিল খুঁজে পেলে কার সঙ্গে? ইনসেক্টের সঙ্গে। তাহলে তুমি তার ক্লাস কিন্তু তুমি পেয়ে গেলে ইনসেক্ট। এরপরে কি করবে? এরপরে 3 নাম্বার যে স্টেপ তোমাকে ফলো করতে হবে তো সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন, মানে শ্রেণীবিন্যাস। তো ক্লাসিফিকেশনে তাহলে কি করতে হবে? দেখো ক্লাসিফিকেশনে একটা এক্ষেত্রে এটা কিন্তু ককরোচের সঙ্গে সিমিলার। এখানে ধরে রাখো এবার তুমি তার ক্লাসিফিকেশন করছো, মানে তুমি ফাইলাম পেয়ে গেলে, ফাইলাম হচ্ছে অর্থ্রোপোডা, ক্লাস পেয়ে গেলে ইনসেক্টা, ক্লাসের পর অর্ডার, ফ্যামিলি ইত্যাদি দেখলে, দেখার পর জিনাস পর্যন্ত তুমি দেখলে যে পেরিপ্ল্যানেটার সঙ্গে মিল আছে। এই কয়েকদিন আগে কিন্তু একটা ককরোচের নতুন স্পিসিস আবিষ্কার হয়েছে, মাত্র কয়েকদিন আগে। কাগজে যদি দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা যখন তাকে ক্লাসিফিকেশন করছি, মানে কিংডম ঠিক আছে তুমি পেয়ে গেছো, ফাইলাম ঠিক আছে তুমি বুঝতে পেরে গেছো, ক্লাসও তুমি পেয়ে গেছো, তার কি ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্ডার এবং ফ্যামিলি তার তুমি পেয়ে গেছো, এবং তুমি দেখছো যে এর জিনাস পর্যন্ত একদম পেরিপ্ল্যানেটার সঙ্গে সিমিলারিটি আছে। জিনাস পর্যন্ত কার সঙ্গে সিমিলারিটি আছে? পেরিপ্ল্যানেটা। তাহলে এবার তোমাকে যেটা দেখতে হবে, মানে এটা সিমিলারিটি আছে কার সঙ্গে? ককরোচের সঙ্গে। তাহলে 4 নাম্বার যে স্টেপ আছে তো সেটা হচ্ছে নেমিং। সুতরাং এটা কিন্তু পেরিপ্ল্যানেটা আমেরিকানা নয়, এটা হচ্ছে অন্য কোনো স্পিসিস। যেটা বলছিলাম এই কয়েকদিন আগে, এই 1 মাস আগে, অর্থাৎ আজকে তো এপ্রিলের হচ্ছে 26, ঠিক আছে? তাহলে এই 1 মাস আগে মোটামুটি মার্চ 26-এ নতুন ককরোচের স্পিসিস আবিষ্কার হয়েছে, নিউ স্পিসিস অফ ককরোচ, ঠিক আছে? ককরোচের নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে যার জিনাস কিন্তু একদম পেরিপ্ল্যানেটা পর্যন্ত। এখানে যে জিনাস লিখেছি পেরিপ্ল্যানেটা পর্যন্ত। তাহলে এই যে নতুন যে স্পিসিসের যে নামকরণ করা হয়, তাহলে নেমিং মানে হচ্ছে গিভ একটা সায়েন্টিফিক নেম। তাহলে এই নতুন প্রজাতির একটা সায়েন্টিফিক নেম দিতে হবে, তো একেই আমরা বলবো নমেনক্লেচার। তাহলে জিনাসের নাম কিন্তু অলরেডি দেওয়া আছে, তাহলে এখন স্পিসিসের একটা স্ট্যান্ডার্ডাইজড নেম দিতে হবে এবং তার ফলে সহজেই আমরা স্পিসিসকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সুতরাং এক্ষেত্রে এই যে নাম মানে কি? সো এই যে নাম যেটা দেওয়া হচ্ছে সায়েন্টিফিক নেম, সুতরাং একটা স্ট্যান্ডার্ডাইজড নেম আমরা এই স্পিসিসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজড নেম দিয়ে দিচ্ছি, মানে ওই স্পিসিসকে যেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ বুঝতে পারে এই স্পিসিসের একটাই নাম হবে। সুতরাং স্ট্যান্ডার্ডাইজড নেম অল ওভার ওয়ার্ল্ড, তো একেই আমরা বলবো সায়েন্টিফিক নেমিং। এবার আমরা দেখব যে সিস্টেমেটিক্স।
আমি প্রথমেই বলেছি যে সিস্টেমেটিক্স মানে কি, সিস্টেমেটিক্স মানে হচ্ছে ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন। সুতরাং ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজম অ্যান্ড দেয়ার ডাইভার্সিটি, তো একেই আমরা প্রধানত বলবো ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজম, পৃথিবীতে যে বিভিন্ন রকমের অর্গানিজম আছে তাদের সম্পর্কে স্টাডি। সো ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজম, পৃথিবীতে যে বিভিন্ন জীব আছে বা বিভিন্ন স্পিসিস আছে, অ্যান্ড দেয়ার ডাইভার্সিটি, অ্যান্ড দেয়ার ডাইভার্সিটি, এবং তাদের যে বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়, তো একেই আমরা বলবো ট্যাক্সোনমি। সো দিস ইজ কল্ড ট্যাক্সোনমি। পৃথিবীতে যে ডিফারেন্ট টাইপের অর্গানিজম আছে তাদের যে ডাইভার্সিটি দেখা যায়, তো সেগুলো স্টাডি করাকেই আমরা বলবো ট্যাক্সোনমি। কিন্তু সিস্টেমেটিক্স কি? ট্রাইড টু ফাইন্ড আউট, বাট সিস্টেমেটিক্স যে কাজ করে, সিস্টেমেটিক্স প্রধানত ট্রাইড টু ফাইন্ড আউট, কি খোঁজার চেষ্টা করে? ট্রাইড টু ফাইন্ড আউট রিলেশনশিপ অ্যামং দেম, অর্থাৎ এদের মধ্যে যে রিলেশন আছে, ট্যাক্সোনমির মধ্য দিয়ে তো আমরা বিভিন্ন ডাইভার্সিটি পড়লাম, তাহলে রিলেশনশিপ অ্যামং দেম, তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা খোঁজার চেষ্টা করে। রিলেশনশিপ অ্যামং দেম, ওদের মধ্যে প্রধানত কি রিলেশন আছে, তো সেটা খোঁজার চেষ্টা করা হয় সিস্টেমেটিক্সে। তাহলে আমরা সিম্পলি এক্ষেত্রে লিখতে পারি যে সিস্টেমেটিক্স মানে কি? সো সিস্টেমেটিক্স মানে হচ্ছে ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন। সো সিস্টেমেটিক্স মানে কি? তাদের মধ্যে বিভিন্ন রিলেশনশিপ খোঁজা মানেই হচ্ছে তাদের ইভলিউশন সম্পর্কে স্টাডি করা। সুতরাং ট্যাক্সোনমি প্লাস ইভলিউশন মানে বিবর্তন। আমরা জানি যে বায়োলজি হচ্ছে স্টোরি অফ ইভলিউশন, তাহলে পৃথিবীতে যত ডিফারেন্ট টাইপের অর্গানিজমস আছে তাদের যে ডাইভার্সিটি স্টাডি করা হয় ট্যাক্সোনমিতে, এবং তাদের যে ইভলিউশন বা বিবর্তন বা যেটাকে বলা হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, এটা কিন্তু স্টাডি করা হয় সিস্টেমেটিক্সে। সো ফাইলোজেনেটিক রিলেশনশিপ। সুতরাং দেখো, ট্যাক্সোনমি তুলনামূলকভাবে একটা ন্যারো টার্ম, বাট সিস্টেমেটিক্স তুলনামূলকভাবে অনেক ব্রড টার্ম। তো দেখো, এই যে সিস্টেমেটিক শব্দটা প্রথম সিস্টেমা থেকে এসেছে। সিস্টেমা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। সো সিস্টেমা ইজ এ ল্যাটিন ওয়ার্ড, এবং সিস্টেমা কথার মানে হলো সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। সিস্টেমা কথার মানে কি? সিস্টেমা কথার মানে হলো সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ জীবদের যে ক্লাসিফিকেশন করা হবে সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে আমরা সজ্জিত করব। সুতরাং সিস্টেমা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এই সিস্টেমেটিক শব্দটা এসেছে, তার মানে হচ্ছে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। এবং এই যে সিস্টেমেটিক্স এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, দেখো সিস্টেমেটিক্স, লিনিয়াস প্রথম সিস্টেমা নেচারি গ্রন্থে এই শব্দটা ব্যবহার করেন। সো লিনিয়াস ইউজড দিস টার্ম, যে গ্রন্থে, সেই গ্রন্থটার নাম হচ্ছে সিস্টেমা নেচারি। সিস্টেমা নেচারি গ্রন্থে এই সিস্টেমা শব্দটাই তিনি প্রথম ব্যবহার করেছিলেন, বা সিস্টেমেটিক্স শব্দটা ব্যবহার করেছিলেন। সুতরাং আমরা যদি দেখি ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের মধ্যে পার্থক্য কি, ট্যাক্সোনমি আর হচ্ছে সিস্টেমেটিক্স, তো তাদের যদি আমরা পার্থক্য দেখার চেষ্টা করি, তো তাদের পার্থক্য তাহলে কি হবে দেখো, এক্ষেত্রে লেখার চেষ্টা করছি। সো ট্যাক্সোনমি মানে হচ্ছে ট্যাক্সোনমি বেসড অন ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। সো বেসড অন ক্লাসিফিকেশন, পৃথিবীতে যত অর্গানিজম আছে তো তাদের শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করেই, মানে শ্রেণীবিন্যাস করাটাকেই আমরা প্রধানত ট্যাক্সোনমি বলবো। আর সিস্টেমেটিক্স তার মানে কি? সিস্টেমেটিক্স মানে ক্লাসিফিকেশন যেমন করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইভলিউশনকেও স্টাডি করা হয়। সুতরাং এর সাথে সাথে এখানে ইভলিউশনকেও স্টাডি করা হয়। এবং দেখো, ট্যাক্সোনমি তাহলে কিন্তু তুলনামূলকভাবে ন্যারো সেন্সে ব্যবহার করা হয়, ন্যারো। আর এর যে কনসেপ্ট আছে, তো সেই কনসেপ্ট কিন্তু অনেক বেশি ব্রড। তাহলে আমরা বলতে পারি ট্যাক্সোনমি হচ্ছে ব্রাঞ্চ অফ সিস্টেমেটিক্স। সো ট্যাক্সোনমি ইজ এ ব্রাঞ্চ অফ সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্সেরই একটা ব্রাঞ্চ কিন্তু ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্সের একটা ব্রাঞ্চ কিন্তু ট্যাক্সোনমি। আর সিস্টেমেটিক্স কিন্তু তুলনামূলকভাবে একটা ব্রডার আইডিয়া। এবং ট্যাক্সোনমি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এপি ডি ক্যান্ডল। সো ফার্স্ট এপি ডি ক্যান্ডল এই টার্ম প্রথম ব্যবহার করেছিলেন, ইউজড দিস টার্ম
দ্যাট ইজ ট্যাক্সোনমি। এবং এই সিস্টেমেটিক শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন টার্ম ইউজড বাই ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস কিন্তু এই সিস্টেমেটিক শব্দটা প্রথম ব্যবহার করেন। দুজন সায়েন্টিস্ট যেহেতু ব্যবহার করছেন, তার মানে অবভিয়াসলি তাদের মধ্যে ডিফারেন্স আছে। সুতরাং এটাই হলো ট্যাক্সোনমি এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক্সের পার্ট। এই যে জায়গাতে আছে দেখো, সিস্টেমেটিক্স মানে কি? সিস্টেমেটিক্স মানে ক্লাসিফিকেশন প্লাস ইভলিউশন। খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে সিস্টেমেটিক্স মানে ক্লাসিফিকেশন প্লাস ইভলিউশন। এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক শব্দটা কে ব্যবহার করেছিলেন? দেখো, সিস্টেমেটিক শব্দটা কিন্তু ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। সো ক্যারোলাস লিনিয়াস প্রথম ইউজড দ্য টার্ম সিস্টেমেটিক্স। ওকে, পিছন থেকে তোমাদেরকে বলবো, ইম্পর্টেন্ট অংশগুলো তোমাদেরকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, কনভেনশনাল ট্যাক্সোনমির যে সমস্ত উপাদানগুলো আছে একজন বায়োলজিস্ট হিসাবে, এর সাথে সাথে দেখো কনভেনশনাল ট্যাক্সোনমির যে সমস্ত উপাদানগুলো আছে একজন বায়োলজিস্ট হিসাবে তুমি কিভাবে মনে রাখবে? বায়োলজিস্ট হিসাবে এই যে সিজন যেটা বলছে, এই যে সিজন, সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ক্লাসিফিকেশন, আইডেন্টিফিকেশন, তার সঙ্গে সঙ্গে ক্লাসিফিকেশন এবং নমেনক্লেচার, ঠিক আছে? এবং নেমিং বলতে প্রধানত আমরা কি বুঝবো? নেমিং মানে হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচার। এর সাথে সাথে এই যে জায়গাটা আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কখন নাম্বার অফ কমন ক্যারেক্টার কখন ইনক্রিজ করবে এবং নাম্বার অফ কমন ক্যারেক্টার কখন ডিক্রিজ করবে, ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্ডার এবং তার সঙ্গে সঙ্গে ডিসেন্ডিং অর্ডার, এটা খুব ইম্পর্টেন্ট। এবং কনভেনশনাল ক্যাটাগরি কোনগুলো, এবং 7 এই যে অব্লিগেট ক্যাটাগরি প্রধানত কোনগুলো আমরা দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে বেসিক ক্যাটাগরি কোনগুলো আমরা দেখলাম, ঠিক আছে? এই অংশগুলো একটুখানি তোমরা ফোকাস করবে। এর সাথে সাথে দেখো, এই যে ট্যাক্সন কাকে বলে এবং ক্যাটাগরি কাকে বলে খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে ট্যাক্সোনমি বুঝতে পারবে না। সো হোয়াট ইজ ট্যাক্সন আর হোয়াট ইজ ক্যাটাগরি, রাইট? ট্যাক্সন কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি কাকে বলে। এর সাথে সাথে এই যে বইগুলো আছে, ক্যারোলাস লিনিয়াসের লেখা বই এবং হিস্ট্রি অফ ট্যাক্সোনমি, হিস্ট্রি অফ ট্যাক্সোনমি, এই যে এপি দি ক্যান্ডল যেটা এখানে দেখছো, যে এপি দি ক্যান্ডল কি করেছিলেন? সুতরাং এপি দি ক্যান্ডল প্রথম এই ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেছিলেন এবং ট্যাক্সোনমির কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি ট্যাক্সোনমি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো, একদম এনসিইআরটি সিলেবাস অনুযায়ী তোমাদের যেরকম আছে তো সেইভাবেই বোঝালাম। আবারও বলছি যে আমি খুব নাটক করে, খুব যাত্রা করে, অঙ্গভঙ্গি করে আমি পড়াতে পারি না। আমি এইভাবেই জেনারেলি পড়াই, যেটুকু এফেক্টিভ তো সেরকম এফেক্টিভ ওয়েতে তোমাদেরকে পড়াবো, একটু ধীরে ধীরে তোমাদেরকে পড়াবো। এবং এই নোটসগুলো এমনভাবে তৈরি করছি, এমনভাবে লিখছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা সহজেই গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারো। তো সেইভাবেই পড়াবো। ধীরে ধীরে দেখবে যে ক্লাস 11 এবং ক্লাস 12-এর এনসিইআরটি নিট বায়োলজি তোমাদের কভার হয়ে যাবে। এবং এরপরে আমি যেটুকু অংশ পড়াচ্ছি, এরপরে প্রিভিয়াস ইয়ার্স যে কোনো কোয়েশ্চেন্স পেপার তোমরা যদি ফলো করো, দেখবে যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। আমি একদম 100% গ্যারেন্টি দিচ্ছি যে আমি যেভাবে পড়াচ্ছি তোমাদের কোনো কোয়েশ্চেন্স, নো এমসিকিউ তোমাদের আনকমন থাকবে না। কোনো সময় নো এমসিকিউ আনকমন, সমস্ত এমসিকিউ তোমাদের কমন থাকবে। যে কোনো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ফলো করবে, দেখবে যে সব প্রশ্ন কমন পাবে। একটু চিন্তা ভাবনা করে এমসিকিউ সলভ করবে। এর পরের দিন আমরা আলোচনা করবে এই যে 7টি যে অব্লিগেট ক্যাটাগরির কথা বললাম, অর্থাৎ ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এগুলো কি? প্ল্যান্ট এবং অ্যানিমালসের এক্সাম্পল নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।